আচ্ছা, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা আপডেটের মতো একটা সাদামাটা সরকারি কাজ, সেটা কিভাবে একটা রুদ্ধশ্বাস রাজনৈতিক খেলার চাল হয়ে উঠতে পারে? চলুন এই ব্যাপারটারই গভীরে যাওয়া যাক। হ্যাঁ, ঠিকই শুনছেন। যেটা ছিল স্রেফ একটা প্রশাসনিক কাজ, সেটাই হয়ে গেল একটা বিরাট পলিটিক্যাল ট্র্যাপ। কিন্তু কিভাবে? আসুন, এই রহস্যটাই আজ ভেদ করা যাক। ভাবুন একবার, গল্পের শুরুটা হলো এক দলের একদম পরিষ্কার একটা ভোটার তালিকার দাবি দিয়ে, আর শেষটা হলো সেই দলের নেতাদেরই অনুশোচনায় হাত কামড়ানো দিয়ে। হ্যাঁ, যে দল মানে বিজেপি এই পুরো প্রক্রিয়াটা চেয়েছিল, তারাই কিন্তু শেষে গিয়ে চরম বিপদে পড়ল। তো চলুন একদম শুরু থেকে ব্যাপারটা বোঝা যাক, কিভাবে এই সংঘাতের মঞ্চটা তৈরি হলো আর দুটো দল ঠিক কোথায় দাঁড়িয়েছিল। দেখুন, এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে একটা জিনিস, এসআইআর বা স্পেশাল সামারি রিভিশন। এখন প্রশ্ন হল, এটা আবার কি? আসলে বিষয়টা খুব সহজ। এটা ইলেকশন কমিশনের একটা একদম রুটিন কাজ। মানে নতুন ভোটারদের নাম লিস্টে তোলা হয়, আর যারা মারা গেছেন বা অন্য কোথাও চলে গেছেন তাদের নাম বাদ দেওয়া হয়। ব্যাস, এটুকুই। আর এই সাধারণ এসআইআরকে ঘিরে তৈরি হল দুটো একেবারে উল্টো দিকের রাজনৈতিক ন্যারেটিভ। একদিকে বিজেপি কি বলল? তারা বলল, তালিকা থেকে ভুতুরে ভোটার, মৃত ভোটার আর অবৈধ বাংলাদেশিদের নাম সরাতেই হবে। আর ঠিক তার বিপরীতে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি একেবারে হুঙ্কার দিয়ে বললেন, আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হতে দেব না। বুঝতেই পারছেন, এই দুই শিবিরের সংঘাত দিয়েই নাটকের প্রথম অঙ্কটা শুরু হল। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সূত্র বলছে, মুখ্যমন্ত্রীর এই যে এত তীব্র বিরোধিতা, এটা আসলে ছিল একটা খুব ক্যালকুলেটেড চাল, একটা ফাঁদ। দেখুন, উনি কিন্তু জানতেন যে ইলেকশন কমিশন একটা স্বাধীন সংস্থা, ওদেরকে আইন দেখিয়ে আটকানো যাবে না। তাহলে কেন এই বিরোধিতা? উদ্দেশ্য ছিল একটাই, বিজেপিকে উস্কে দেওয়া, যাতে তারা এই পুরো প্রক্রিয়ার কৃতিত্ব আর দায় দুটোই নিজেদের ঘাড়ে নিয়ে নেয়। তো এরপর যা হলো, তাতেই খেলাটা পুরো ঘুরে গেল। এসআইআর প্রক্রিয়া যখন শুরু হলো, আসুন দেখি মাঠের পরিস্থিতিটা ঠিক কী দাঁড়িয়েছিল। সংখ্যাটা একবার ভাবুন, ৯৫ লক্ষ, প্রায় ১ কোটির কাছাকাছি মানুষ। এই বিশাল সংখ্যক মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতির নোটিশ পাঠানো হলো। মানে যেটা হওয়ার কথা ছিল একটা টার্গেটেড সংশোধন, সেটা হয়ে দাঁড়ালো একটা বিরাট হয়রানির মহাযজ্ঞ। এর যে রিয়েল লাইফ ইম্প্যাক্ট, সেটা ছিল সাংঘাতিক। এটা আর শুধু খবরের কাগজের পলিটিক্যাল ডিবেট ছিল না, এটা ছিল লাখ লাখ সাধারণ মানুষের চরম ভোগান্তি। ভাবুন তো, আপনার নামের বানানে সামান্য ভুল, ধরুন চ্যাটার্জির জায়গায় চট্টোপাধ্যায় লেখা, বা আপনার মিডল নেম নেই, শুধু এই কারণে নোটিশ চলে আসছিল। লোকেদের ৫০ কিলোমিটার দূরে গিয়ে সরকারি অফিসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছিল। অবস্থা এমন যে এমনকি সাংসদ বা নামকরা ক্রিকেটাররাও এই ঝামেলার শিকার হয়েছিলেন। আর এখানেই ছিল আসল টুইস্ট, যাকে বলে পলিটিক্যাল আইরনি। যে অস্ত্রটা বিজেপি ভেবেছিল বিরোধীদের ঘায়েল করবে, সেটাই বুমের্যাং হয়ে সোজা এসে লাগল তাদের নিজেদের ভোট ব্যাংকে। মানে মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়ের বহু মানুষ এই হয়রানির শিকার হলেন। ফলে যা হওয়ার তাই হল, নিজেদের সমর্থকদের মধ্যেই তৈরি হল তীব্র ক্ষোভ। এখন যেহেতু বিজেপি এই এসআইআরের জন্য সবচেয়ে বেশি গলা ফাটিয়েছিল, তাই স্বাভাবিকভাবেই মানুষের সমস্ত রাগ গিয়ে পড়ল তাদের ওপর। লোকে ইলেকশন কমিশনের বদলে বিজেপির দিকেই আঙুল তুলতে শুরু করল। তো একদিকে যখন রাস্তায় মানুষের ক্ষোভ ফুটছে, ঠিক সেই সুযোগেই তৃণমূল তাদের তুরুপের তাসটা খেলল। লড়াইটা এবার রাস্তা থেকে সোজা চলে গেল দেশের সর্বোচ্চ আদালত, মানে সুপ্রিম কোর্টে। তৃণমূল কিন্তু এই সুযোগটা দারুণভাবে কাজে লাগাল। তারা সুপ্রিম কোর্টে একটা মামলা ফাইল করল এবং নিজেদেরকে সাধারণ মানুষের রক্ষাকর্তা হিসেবে প্রজেক্ট করল। তাদের মেসেজটা খুব ক্লিয়ার ছিল, দেখুন, আমরাই কিন্তু এই হয়রানির শিকার হওয়া ভোটারদের পাশে দাঁড়িয়েছি। আর সুপ্রিম কোর্টের রায়টাও এলো খুব পরিষ্কার এবং সরাসরি। আদালত একদম ৩টে সিম্পল নির্দেশ দিল। ১. যাদের ডাকা হচ্ছে তাদের নামের লিস্ট লোকাল পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। ২. শুনানিও ওই লোকাল অফিসেই করতে হবে, লোককে আর দূরে ছুটতে হবে না। আর ৩ নম্বর, শুনানির সময় মানুষ সাপোর্টের জন্য সঙ্গে কাউকে নিয়ে যেতে পারবে। ব্যাস, এই ৩টে নির্দেশে মানুষের ভোগান্তিটা এক ধাক্কায় অনেকটা কমে গেল। এখন দেখুন, কাগজে কলমে এই নির্দেশটা তো ছিল ইলেকশন কমিশনের জন্য, কিন্তু রাজনীতির মাঠে এটাকে প্রচার করা হলো বিজেপির একটা বিরাট হার হিসেবে। পাবলিক পারসেপশনটা কি দাঁড়ালো? এটাই যে বিজেপি সাধারণ মানুষকে হয়রান করতে চেয়েছিল, আর তৃণমূল আদালতে লড়ে তাদের বাঁচাল। আর এর এফেক্ট, পুরো খেলাটা যেন ১৮০ ডিগ্রি ঘুরে গেল। যে অস্ত্রটা বিজেপি ছুঁড়েছিল, সেটাই বুমের্যাং হয়ে সোজা এসে লাগল তাদের দিকেই।
পরিস্থিতি যে কতটা পাল্টে গেছে সেটা সবচেয়ে ভালো বোঝা যায় বিজেপির শ্রমিক ভট্টাচার্যের একটা কথা শুনলে। উনি ইলেকশন কমিশনারকে উদ্দেশ্য করে কি বললেন জানেন? বললেন, দিল্লিতে বসে এটা করা যাবে না, আপনাকে পশ্চিমবঙ্গে আসতে হবে। একবার ভাবুন, যে দল এই এসআইআরের জন্য এত কিছু করল, তারাই এখন কমিশনের পদ্ধতির সমালোচনা করছে। আসলে এই রাজনৈতিক অস্ত্রটা এতটাই ব্যাকফায়ার করেছে যে এটা এখন বিজেপির জন্য একটা বিষ ফোড়ার মতো হয়ে গেছে। পরিস্থিতি এতটাই জটিল যে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্যে তার রিসেন্ট জনসভায় এই অবৈধ অভিবাসী ইস্যুটা নিয়ে একটা শব্দও খরচ করেননি। তো একদিকে বিজেপি যখন এতটা ব্যাকফুটে, তখন অন্যদিকে তৃণমূলের কনফিডেন্স একেবারে তুঙ্গে। দলের নেতা অভিষেক ব্যানার্জির কথায় সেই আত্মবিশ্বাসেরই পরিষ্কার ছবিটা ধরা পড়ে। উনি বললেন, আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, রাজনীতির এই যে এত জটিল দাবার খেলা, সেখানে একটা সাধারণ ভোটার তালিকা সংশোধনী কি হয়ে উঠল প্রতিপক্ষকে চেকমেট করার একটা মাস্টার স্ট্রোক? এই চালের আসল ফল কি হবে সেটার উত্তর তো সময় দেবে।